দাদা নেই রে মা, আমাদের ছেড়ে চলে গেল রে। আপনি যদি ভেবে থাকেন যে আমি আমার বৌদিকে খুন করেছি, তাহলে আপনি 100% ঠিক হয়েছেন। আমার বেঁচে থাকাই তো এখন অর্থহীন রে সুমেধা, কেন বাঁচবো আমি? আরে কোপে, ওর কোমর থেকে বাকি পাটা আলাদা করে দিলাম। আচ্ছা ফিরোজ, এটা কি ঠিক হচ্ছে? রোজ এভাবে প্রোটেকশন ছাড়া আমরা করছি, বাই চান্স কিছু চলে এলে? ওদের শেষ মুহূর্তের বাঁচার মরিয়া চেষ্টা, কাকুতি বিনতি, আর্তনাদ, এই সব কিছু আমাকে নরকের গিট বানিয়েছে। অন্ধকূপ রহস্য। যেখানে ভয় আর ভ্রম মিলে মিশে থাকে, যার গভীরে একবার প্রবেশ করলে আর বের হওয়া যায় না। আমাদের আজকের নিবেদন মহুয়া বণিকের কলমে বিষ কন্যা। এই গল্পটা আমার, তাই আমি নিজেই এটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। গল্পের নায়িকা কিন্তু আমি। অবশ্য সবাই তো নিজের নিজের গল্পের নায়ক বা নায়িকা হয়, তাই না? কিন্তু অন্যের গল্পে আমরা খলনায়ক বা খলনায়িকা হতেই তো পারি। আপনারা আমার গল্পটা শুনলে আমাকে খলনায়িকা বলতেই পারেন, আবার নায়িকাও বলতে পারেন। সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে আরো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে গল্পটা কোনখান থেকে শুরু করা হচ্ছে। যেমন ধরুন, আমার গল্পটাই যদি আমি শেষ থেকে শুরু করি, তাহলে নিঃসন্দেহে আপনারা আমার পিঠে কালো স্ট্যাম্প মেরে দেবেন। অবশ্য তাতে আমার কিচ্ছু যায় আসে না। সমাজের কথায় কোনোদিনই আমি বিশেষ কর্ণপাত করিনি। আবার একই গল্প যদি আমি প্রথম থেকে শুরু করি, তাহলে আপনারা হয়তো বলবেন, আরে কি কষ্ট মেয়েটার। মোট কথা, সহানুভূতি প্রকাশ করবেন। যদি মহাভারত থেকে শকুনিও নিজের গল্পটা বলতে শুরু করতেন, তাহলে হয়তো প্রথম থেকে শুরু করতেন। বিশ্বাসঘাতকতার কথা, মিথ্যাচারের কথা, কারাগারে বন্দি নিজের পরিবারের অসংখ্য বেদনার কথা, নিপীড়নের কথা তুলে ধরতেন। হয়তো পাতার পর পাতা জুড়ে লিখতেন নিজের মনের তীব্র ব্যথার কথা। একের পর এক যখন নিজের পরিবারের সদস্যদের নিজের চোখের সামনে মরতে দেখেছিলেন, তখন তার বুকের ভেতরটা কেমন করে খা খা করে উঠত, সেসব নিশ্চয়ই লিখতেন। নিজের ভেতরের জমে থাকা প্রবল প্রতিশোধের স্পৃহা হয়তো ব্যক্ত করতেন ভারী ভারী সংস্কৃত শব্দে। অবশ্যই তিনি নিজের জীবনের খলনায়ক হিসেবে ভীষ্মকেই তুলে ধরতেন, তাই নয় কি? আবার ভীষ্ম কিন্তু নিজের জীবনের নায়ক, কারণ তিনি তার নিজের জায়গায় সুদৃঢ়। তার নিজের প্রতিজ্ঞা থেকে তিনি এক চুলো নড়েননি কখনো, তাই তিনি তার জীবনের নায়ক। ওই যে বললাম, আমাদের সবার জীবনেই একটা করে খলনায়ক খলনায়িকা থাকে। আর কি জানেন তো, আমরা আমাদের জীবনের নায়ক নায়িকা তখনই হয়ে উঠি যখন আমরা নিজেদেরকে শান্তি দিতে পারি। দিন শেষে বলতে পারি যে আমরা যেটা চেয়েছিলাম সেটা করে দেখিয়েছি। নিজের জায়গায় অনড় থাকতে পারি। মোট কথা, নিজের বাসনা চরিতার্থ করতে পারি। ভীষ্মও পেরেছিলেন, আবার শকুনিও পেরেছিলেন। তাই তারা নিজেরা নিজেদের গল্পের নায়ক। একইভাবে আমি আমার গল্পের নায়িকা, কারণ আমি পেরেছি। আমি যেটা চেয়েছিলাম সেটা সম্পূর্ণ করতে আমি পেরেছি। দিন শেষে নিজের কাছে নিজের কোনো জবাবদিহি করার নেই। না, গল্পটা আমি শুরু থেকে শুরু করব না। আমার আবার সহানুভূতি পোষায় না। সহানুভূতি দুর্বলতার প্রতীক, আর নিজেকে দুর্বল নজরে দেখতে আমি পারবো না। তাহলে কি শেষ থেকে শুরু করব? না, তাও না।
তাহলে ঠিক জমবে না ব্যাপারটা। তার চেয়ে বরং মাঝখান থেকে শুরু করি। বছর 2 আগের কথা। তারিখটা ছিল 3রা জানুয়ারি। আমি সেদিন ছিলাম আমার বন্ধুর বার্থডে পার্টিতে। বাড়ি থেকে বলেই বেরিয়েছিলাম যে ফিরতে আমার একটু রাত হবে। বন্ধুদের সঙ্গে আনন্দ করছি, হাসি ঠাট্টা মজা, সেলফি ফটোশ্যুট। এরই মাঝে বাড়ি থেকে ফোনটা এলো। বাবার ফোন। হাউ মাউ করে কাঁদছে আর বলছে, তোর দাদা আর নেই রে মা, আমাদের ছেড়ে চলে গেল রে। মারে, কি হয়ে গেল? তুই সত্যি আয় মা, সত্যি আয়। কথাটা শোনার পর আমি আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা এটা কি করে সম্ভব? হ্যাঁ, দাদা নেই মানে? বাড়ি থেকে বেরোনোর সময়ও তোর সাথে কথা হলো আমার। আমাকে বললো, বাহ, আমার বোনটাকে আজ কি মিষ্টি লাগছে দেখতে। দেখিস কেউ প্রপোজ না করে বসে। সেই দাদা এখন আর নেই। হ্যাঁ, কি বলছে বাবা এসব? কোন রকমে নিজেকে সামলে নিলাম। বললাম, কি কিভাবে? বাবা কাঁদতে কাঁদতে উত্তর দিল, হার্ট ফেল। হার্ট ফেল? এ কি করে সম্ভব? কি করে হয় এটা? হ্যাঁ? দাদা তো একদম সুস্থ। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল একটা কথা। সকালের দিকে দাদা বলছিল, আজ অফিসে যাব না বুঝলি, বুকে একটু চিনচিন করে ব্যথা করছে। আর অনেকক্ষণ না খেয়েছিলাম অফিসের মিটিং এর সময়, ওই থেকেই হয়তো। বস বললো আজ আসার দরকার নেই। আমি বলেছিলাম তো তুই একবার ডাক্তারটা দেখিয়ে নে না যখন বাড়িতে আছিস। উত্তরে দাদা বলেছিল, ধুস, এইটুকুর জন্য কে ডাক্তার দেখায়? গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আমি। আজ বাড়িতে বসে সারাদিন চিল করব। তোর বৌদি বলছিল কি একটা ভালো সিরিজ বেরিয়েছে, দেখবো দুজনে মিলে দুপুরবেলা। আমিও আর বেশি কিছু বলিনি, কিন্তু এই থেকে যে এই হয়ে যাবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। দাদা, আমার আমার প্রাণের থেকেও প্রিয় আমার দাদা। আমার দাদা আর নেই। হে ভগবান, তুই কেন করলে এরকম? পাগলের মতো ছটফট করছিলাম ভিতরে ভিতরে। কোনো রকমে ওখান থেকে ক্যাব বুক করে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলাম। মিনিট 40 পর বাড়ি এসে দেখি দাদার নিথর দেহের সামনে বৌদি পাথরের মতো বসে আছে। আশেপাশের বাড়ি থেকে মহিলারা জড়ো হয়েছে। সবাই মিলে চেষ্টা করছে বৌদির মুখ থেকে কথা বের করার, কিন্তু বৌদি যেন আর নিজের মধ্যেই নেই। চুল উস্কো খুস্কো, সিঁদুর লেপ্টে একাকার, শাখা পলা অর্ধেক ভাঙা। সে দৃশ্য যেন আর দেখা যায় না। এদিকে বাবা পাশে বসে অঝরে কেঁদে চলেছে। সেই মানুষটাও এক প্রকার শোকে পাগল হয়ে গেছে। প্রলাপ বকছে, দাদাকে থেকে থেকে ডাকছে। কোথাও গিয়ে ভাবছে দাদা হয়তো উঠে বসবে, কথা বলবে, আমার আগের মতো মজা করবে, বাড়ির সবাইকে মাতিয়ে রাখবে। কিন্তু না, দাদা আর উঠল না। কেউ কেউ বলছিল ভালোই হচ্ছে, মা আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, নইলে মাই সুখ নিতে পারতো না। তারপর কয়েক ঘন্টা পর দাদার শেষকৃত্য সম্পন্ন হলো। আর কয়েক মাস পর বাবাও ছেড়ে চলে গেলেন আমাকে। এতটা শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন
যে মূল গল্পের সঙ্গে এগুলোর সম্পর্ক কি? আছে আছে, সব আছে, ক্রমশ প্রকাশ্য। এখন আপাতত আসা যাক বর্তমানে। বর্তমানে আমাদের ফ্ল্যাটে থাকি আমি আর আমার বৌদি। থুড়ি থাকতো, মানে গতকাল রাত অব্দি থাকতো। অবশ্য এখনো আছে, কিন্তু জ্যান্ত অবস্থায় না, মৃত অবস্থায়। হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন যে আমি আমার বৌদিকে খুন করেছি, তাহলে আপনি 100% ঠিক ধরেছেন। আমি আমার বৌদিকে খুন করেছি। আর কি করে খুন করেছি জানেন? আচ্ছা, তাহলে বলছি শুনুন। এখন ঘড়িতে বাজছে রাত 1টা। একটু আগে বৌদি বাড়ি ফিরল ওর শাড়ির বুটিক থেকে। রোজ এইরকম সময় বাড়ি ফেরে। আগে ফিরতো না, কারণ আগে তো বুটিকটাই ছিল না। শাড়ির ব্যবসাটা তো শুরু করেছেই দাদা মারা যাওয়ার পর থেকে। ওরও তো জীবনে বেঁচে থাকার জন্য কিছু একটা দরকার নাকি? দাদা বৌদির কোনো সন্তান নেই। অবশ্য ওদের বিবাহিত জীবন ছিলই তো মাত্র 2-2.5 বছরের, কিন্তু প্রেম ছিল বহুদিনের, সেই স্কুল জীবন থেকে। বৌদি মানে শ্রেষ্ঠা আসলে আমার থেকে 1 ক্লাস উঁচুতে পড়তো, আর দাদা পড়তো আমার থেকে 3 ক্লাস উঁচুতে। দাদা যখন ক্লাস 10, তখন ওর সঙ্গে শ্রেষ্ঠার আলাপ, আর তখন থেকেই প্রেম। কে বলেছে স্কুল জীবনের প্রেম টেকে না? দাদা আর বৌদি দিব্যি সুন্দর করে প্রেমটা টিকিয়েছিল, একদম বিয়ে অবধি নিয়ে এসেছিল। স্কুল থেকে কলেজ সবাই সব জায়গায় এক কথা বলতো, আইডিয়াল কাপল দুজনে। দাদাও বৌদিকে চোখে হারায়, আর বৌদিও দাদা বলতে অস্থির। পুজোয় একসঙ্গে হাতে হাত ধরে ঘুরতে বেরোনো, তারপর সারা কলকাতা একসঙ্গে চষে বেড়ানো, সব করেছে। দাদা প্রথম ইনকামের দিন থেকেই বৌদিকে কিছু না কিছু কিনে দিত, আর বৌদিও সেই ছোট্টবেলা থেকে দাদার প্রিয় খাবার রান্না করে আনত। আসলে বৌদির হাতে রান্না ছিল আমার দাদার একদম প্রিয়। সত্যি, ওদের দেখে সবাই জেলাস ফিল করত। আরে কত মেয়ে চেষ্টা করেছে আমার দাদাকে পেতে, বৌদিকে ওর জীবন থেকে সরাতে, দোষ কিছু পারেনি। আসলে দুটো মানুষ ঠিক থাকলে তৃতীয় ব্যক্তি কিচ্ছু করতে পারে না। আর বৌদিও মনে করতো যে দাদার মতো ওকে কেউ ভালোবাসতে পারবে না, তাই স্কুল কলেজেও কোনো ছেলের দিকেও তাকায়নি। দাদা চলে যাওয়ার পর প্রথম যেদিন বৌদি কথা বলেছিল, তখন এটাই বলেছিল, আমার বেঁচে থাকাই তো এখন অর্থহীন রে সুমেধা। কেন বাঁচবো আমি? তোর দাদা ছাড়া আমাকে আর বাঁচার শক্তি কে দেবে বলতো? আমার শরীর, আমার মন, আমার সমস্ত রঞ্জে গঞ্জে যে শুধু ওই আছে, ও যে আমারই অংশ। আমার জীবনটা যতটা না বেশি আমার, তার চেয়ে বেশি তোরই। ও তো কথা দিয়েছিল কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে কেন ও কথা রাখলো না? হ্যাঁ, বল বল আমাকে, কিসের শাস্তি ও আমাকে দিয়ে গেল? হ্যাঁ, শোক কাটিয়ে উঠতে ওর সময় লেগেছিল অনেকটাই। তারপর একদিন বলল, এ বাড়িতে আমার আর মন মানছে না রে। বাবাও ছেড়ে চলে গেলেন। আমি ঠিক করেছি একটা শাড়ির বুটিক খুলবো। কিছু একটা নিয়ে তো আমাকে বেঁচে থাকতে হবে, বল। তারপর থেকে শাড়ির ব্যবসা শুরু করলো। সকাল হলেই বেরিয়ে যায়, নিজের জন্য রান্নাটুকুও করে না, একদম রাতে ফিরে। কি খায়, কোথায় খায়, কিছু জানি না। বৌদি শেষ রান্নাঘরে ঢুকেছিল যেদিন দাদা মারা গেল, সেদিন দাদার জন্যই শেষ রান্নাটা করেছিল, পুডিং। দাদার ফেভারিট, বৌদির হাতে পুডিং। সেদিনও বৌদি দাদাকে বানিয়ে দিয়েছিল পুডিংটা।
খাবারের শেষ পাতে খাওয়ার জন্য। সেটাই ছিল দাদার শেষ খাওয়া আর বৌদির শেষ রান্না। ওর পর থেকে আর রান্নাঘরে ঢোকার প্রয়োজন বৌদি মনে করেনি। আচ্ছা, আপনারা বোধহয় খুব বিরক্ত হয়ে পড়ছেন, তাই না? ভাবছেন আমি খালি এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি। আসলে এইভাবেই তো গল্প বলতে হয়, এইভাবেই তো ঘটনা বলতে হয়। সাজিয়ে গুছিয়ে গল্প আমি ঠিক বলতে পারি না, আর তাতে সেরকম মজা আছে বলে আমি মনে করিও না, আর উত্তেজনাও নেই। যাই হোক, এইবার শুনুন যে আমি আমার একমাত্র বৌদিকে কি করে মারলাম। না না, কেন মারলাম সেই প্রশ্ন একদম এখন না, সব বলবো ক্রমশ প্রকাশ্য। বৌদি রোজকার মতো বাড়ি ফিরল। আমি তো সেই অপেক্ষায় করছিলাম। ও, এখানে বলে রাখি, বৌদির কাছে ফ্ল্যাটের একটা এক্সট্রা চাবি আছে, কারণ আমিও অনেক সময় বাড়ির বাইরে থাকি। কাজের সূত্রে আমাকেও দিল্লি চেন্নাই যেতে হয়, তাই আমি বা বৌদি যে যখনই বাড়ি ফিরি তালা খুলে ঢুকে যাই। আজকেও তাই হলো। বৌদি তালা খুলে ঘরে ঢুকলো। ঘড়িতে তখন রাত 12টার কাছাকাছি। বৌদি ঢুকে একটু হকচকিয়ে গেল, কারণ অন্য দিনের মতো আজকে লাইটটা জ্বালানো ছিল না। আচ্ছা, এখন নিশ্চয়ই আমাকে আলাদা করে বলতে হবে না যে লাইটটা আমি ইচ্ছাকৃতই বন্ধ রেখেছিলাম। যাই হোক, বৌদি অন্ধকার ঘরেই এগিয়ে চলল লাইটটা জ্বালাবে বলে। এদিকে আমিও এতক্ষণ দরজার পাশেই দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম ওর জন্য, হাতে একটা লোহার রড নিয়ে। কোথা থেকে সেটা জোগাড় করেছি সেটা কিন্তু এখানে একেবারেই নিষ্প্রয়োজন। বৌদি এগিয়ে চলল, আর আমিও ওর পিছন পিছন এগিয়ে চললাম। আর ও কিছু বুঝে ওঠার আগেই সর্বশক্তি দিয়ে মাথায় মারলাম রড দিয়ে। বৌদি একবার আর্তনাদ করেই মাটিতে লুটিয়ে পড়ল। আহারে, বেচারি অজ্ঞান হয়ে গেছে যে। এরপর আমি লাইটটা জ্বালিয়ে পাশের ঘরে রাখা মোটা ওড়নাটা নিয়ে এলাম, শক্ত করে বেঁধে দিলাম শ্রেষ্ঠার মুখ। তারপর দড়ি দিয়ে বাঁধলাম ওর হাত আর পা, কারণ এরপর আমি যেটা করতে চলেছি সেটায় কোনো রকম কোনো বাধা আসুক আমি তো একদম চাই না। আপনারাও ভাবছেন তো যে আমি কি এমন করতে চলেছি? আচ্ছা, তাহলে আর সাসপেন্স তৈরি না করে একেবারে বলেই দিই। আমি এবার আস্তে আস্তে হেঁটে গেলাম রান্নাঘরের দিকে। নিয়ে এলাম একটা আঁশবটি। ও হ্যাঁ, আরেকটা কথা কিন্তু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এতক্ষণ আমি যা যা করলাম সবটাই কিন্তু গ্লাভস পরে করেছি। তো এবার আঁশবটি নিয়ে এসে আমি প্রথমেই বসলাম ওর পাশে। কিছু কথা বলতে ইচ্ছে করছে, শেষবারের মতো। শ্রেষ্ঠা, এই শ্রেষ্ঠা, তুই কি শুধুই আমার দাদার বউ? না তো, তোর তো আরো একটা পরিচয় আছে, বল। তুই তো আমার স্কুল সিনিয়র। কত ভালো সম্পর্ক বলতো আমাদের, একদম বন্ধুর মতো মিশেছি। কোনোদিন তোকে দাদার বউ হিসেবে দেখিনি, দেখেছি বন্ধু হিসেবে, দিদি হিসেবে। মনে আছে অ্যানুয়াল প্রোগ্রামে প্রত্যেকবার আমরা নিয়ম করে একসঙ্গে নাচ করতাম, আর দাদা দূরে দাঁড়িয়ে উপভোগ করত। গর্বে ওর বুকটা ভরে উঠত যখন হল ফেটে পড়তো হাততালির আওয়াজে। একসাথে ওর বোন আর ওর গার্লফ্রেন্ড নাচ করছে। তারপর কলেজেও তো আমরা সব জায়গায় একসাথে। বাকি বন্ধুরা দাদাকে বলতো যে ওর নাকি দারুণ কপাল, বোন আর বউ একদম বেস্ট ফ্রেন্ড। সেসব দিনগুলোই ভালো ছিল জানিস। আচ্ছা, যতক্ষণে আমি তোকে কুচি কুচি করে কাটবো ততক্ষণে কি তোর একবারের জন্য জ্ঞানটা ফিরবে? মানে তুই কি জেনে যেতে পারবি যে তোকে নরকে পাঠাচ্ছে কে?
আর যদি নাই আসে জ্ঞান, তাহলে তো এইটাও ভাবার সময় পাবি না যে কেন তোকে মারা হলো। কি করি বলতো? আহা, অপেক্ষা করবো তোর জন্য? জ্ঞানটা ফিরুক তারপর নাকি? না থাক, শুভ কাজে বেশি দেরি করতে নেই। আর তোকে মারার পরেও তো আমার হাজার কাজ বাকি আছে। এরপর আমি উঠে পড়লাম, তারপর গিয়ে বসলাম শ্রেষ্ঠার হাঁটুর কাছে। এক কোপে হাঁটু দুটো কাটলাম। মেঝেটা রক্তে ভাসতে শুরু করেছে। এবার দেখলাম হালকা গোঙানি দিয়ে শ্রেষ্ঠার জ্ঞান ফিরছে। তাকালো আমার দিকে ঘোলাটে দৃষ্টিতে। আমি হাসলাম শুধু। তারপর আরেক কোপে ওর কোমর থেকে বাকি পাটা আলাদা করে দিলাম। ব্যাস, শ্রেষ্ঠা আবার চোখ বুঝলো। মরেছে মরেছে, হ্যাঁ, কে জানে। এবার আমি বসে বসে ভাবতে লাগলাম কোনটা আগে কাটবো, পেট নাকি মাথা? মাথাটাই কাটি, তাতে বেশি মজা। একটু এগিয়ে গেলাম ওর দিকে, মাথার কাছে গিয়ে এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দিলাম। ইয়েস, মরেছে 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 আমার বৌদি মরেছে। আমার দাদার একমাত্র বউ না, প্রাণের বউ, শখের বউ মরেছে 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 মরেছে। এই মুহূর্তের জন্য কত দিন অপেক্ষা করেছি, কত ছক কষেছি, কত নাটক করেছি, কত রাত জেগেছি। আজ আজ সব সার্থক হলো। ওর দেহটা আমাকে আরো একটা খণ্ডে কাটতে হবে, তাই বুক আর পেটের মাঝখান দিয়ে আবার চালিয়ে দিলাম বটিটা। এতক্ষণে মেঝেতে রক্তের বন্যা বইতে শুরু করেছে। কাটা গুলি উঠল আমার। হাজার হোক, আমি তো প্রফেশনাল কিলার নই, পরিস্থিতি আমাকে খুন করতে বাধ্য করেছে। ওই অবস্থাতেই যে করে হোক আমি বৌদির দেহের একটা একটা করে খণ্ড তুলে নিয়ে গিয়ে ফ্রিজে স্টোর করে রাখলাম। ফ্রিজটা আজকে সকালেই পরিষ্কার করেছি, কোনো বাসি খাবার ওতে নেই। যাক, বডিটা পুরো ফ্রেশ থাকবে। নিজের সুন্দরী বৌদির জন্য এতটুকু তো করতেই পারি, তাই না বলুন? হ্যাঁ, এতক্ষণে আপনারা আমাকে অনেক গালমন্দ করেছেন, তা আমি বেশ বুঝতেই পেরেছি। আপনারা ধারণা করেই নিয়েছেন যে আমি একদম খুব হারামি একজন মহিলা, আমি নরকের কীট, আমার নরকেও স্থান হবে না। নইলে কি আর নিজের বৌদিকে কেউ এইভাবে খুন করতে পারে? হ্যাঁ পারে, আমি পেরেছি। আমি আমার বৌদিকে কুপিয়ে খুন করেছি, আর তাতে আমার বিন্দু মাত্র, লেশ মাত্র কোনো আক্ষেপ নেই, কোনো অনুতাপ নেই, নেই নেই নেই। গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে একটু ব্যাক স্টোরিতে যাই, নইলে বাকিটা বুঝতে অসুবিধা হবে। আর তাতে আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দাদা মারা যাওয়ার মাস 2 পরে বাবাও চলে যায়। হার্ট ফেল করে মৃত্যু ঘটে। সেদিন সবে আমি বাড়িতে ফিরেছি অফিস থেকে। ফ্রেশ হয়ে 1 কাপ কফি করছি, এমন সময় বৌদির চিৎকার। সুমেধা, এই সুমেধা, এই কোথায় তুই? তাড়াতাড়ি আয়, বাবা সাড়া দিচ্ছে না রে। ছুটে গিয়ে দেখি
বাবা নিথর হয়ে শুয়ে আছে, কোনো সার নেই। নাড়ি দেখে বুঝলাম দেহে আর প্রাণ নেই। বৌদি বলল, বাবার ওষুধ খাওয়ার সময় হয়েছিল, ঘরে এসে দেখি বাবা এভাবে পড়ে আছে বিছানায়। কত ডাকলাম, সাড়া দিচ্ছে না রে, তাই তো আমি তোকে খবর দিতে গেলাম। এই সুমেধা, হ্যাঁ রে, কি হচ্ছে আমাদের সাথে এসব? কে আমাদের ওপর নজর দিল বোন? তারপর আর কি, জড়িয়ে ধরে কেঁদেছিলাম একে অপরকে। আর বাবা যে বেশি দিন বাঁচতো না তা আমি জানতাম। দাদার শোকে মানুষটা কেমন একটা হয়ে গিয়েছিল। ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখলো, হার্ট ফেল করে মৃত্যু ঘটেছে। বাবা চলে যাওয়ার কয়েকদিন পরের কথা। শ্রাদ্ধ শান্তি শেষ করে কাজে ফিরেছি। অফিস যাওয়া শুরু করলাম নিয়ম করে। বৌদি তখন বাড়িতে একাই থাকতো। আমি সকালে দুজনের আন্দাজে রান্না করে বেরোতাম। আগেই বলেছি, ও দাদা মারা যাওয়ার পর থেকে আর রান্নাঘরে ঢোকেনি। একদিন বাড়িতে ঢুকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সারা ঘরে একটা পুরুষালী পারফিউমের সুবাস। গন্ধটা আরো তীব্র ছিল বৌদির ঘরের ভিতর। খটকা লাগলো, মিথ্যে বলবো না, কিন্তু অত বেশি পাত্তা দিলাম না। দ্বিতীয় খটকা লাগলো যখন ডাইনিং টেবিলে দেখি বৌদির জন্য বেড়ে রাখা খাবারটা অধরাই পড়ে আছে। বৌদিকে জিজ্ঞেস করলাম, বলল খিদে নেই তাই খায়নি। আচ্ছা, বুঝলাম। আমি চুপচাপ নিজের খাওয়া শেষ করে যখন রান্নাঘরে এঁটো থালা বাসন রাখতে গেলাম, তখন সব থেকে বড় আর অদ্ভুত জিনিসটা আমার নজরে পড়ল। মাছের কাঁটা ডাস্টবিনে ফেলতে গিয়ে দেখি কতগুলি মাংসের হাড় সেখানে। কেসটা কি হলো? কাল রাতে তো এগুলো ছিল না এখানে। আর সবচেয়ে বড় কথা, ঘরে মাংস আসে না অনেকদিন হয়ে গেল। তাহলে এগুলো এখানে কি করছে? আরো ভালো করে খেয়াল করলাম, হাড়ের সঙ্গে আরো কিছু চালের দানা। বিরিয়ানি! হ্যাঁ, তাই তো, এটা তো বিরিয়ানি। তার মানে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? না না না, এত সহজে উপসংহার টানা ঠিক হবে না। এদিকে বৌদিকেও কিছু বুঝতে দিলাম না। পরের দিনও দেখি এক জিনিস, ঘরে পুরুষালী পারফিউমের সুবাস, বৌদির অধরা খাবার। কিছু একটা গোলমেলে তো আছে, নিশ্চিত হলাম আমি। না, জানতেই হবে আমাকে, যে করেই হোক। দুদিন পর একটা মাইক্রোচিপ নিয়ে এসে ফিট করে দিলাম বৌদির ঘরে। পরদিন সুযোগ বুঝে বের করে নিলাম। তারপর কি কি দেখলাম তা তো দেখাতে পারবো না, তবে মুখে বর্ণনা করতে পারি। আর কি কি শুনলাম সেটাও বলবো। কলিং বেলের আওয়াজ। বৌদি যেন উদ্গ্রীব হয়ে বসেছিল কখন আওয়াজটা আসবে। ছুটে গেল ঘর থেকে। মিনিট খানেক পর ঘরে ঢুকলো আরেকজন ভদ্রলোক। উপস, না না, ভদ্র শব্দটা এখানে প্রযোজ্য না। শ্রেষ্ঠা জড়িয়ে ধরল লোকটাকে। লোকটাও শ্রেষ্ঠার গলায় মুখ গুজে দিল। বেবি, এত উত্তেজিত কেন তুমি? শ্রেষ্ঠা কামাদুর গলায় বলে উঠল, কি করবো বলো, রাতে যে তোমাকে কাছে পাই না, তাই দিনের বেলায় নিজেকে আর
আর সামলাতে পারি না। এই বলেই লোকটা বৌদিকে ঠেলে বিছানায় ফেলে দিল। তারপর নিজের শার্ট খুলে সোজা ঝাঁপিয়ে পড়লো ওর উপর। আমার গুণধর বৌদিও দেখলাম শক্ত করে চাপটে ধরেছে লোকটাকে, সারা গায়ে চুমু খাচ্ছে। লোকটা তখন বৌদির শরীরের খিদেতে মেতে উঠেছে। হেন তেন প্রকারে খুলতে লাগলো ওর হাউসকোট। দুজনের ঠোঁটে ঠোঁট মিশে যাচ্ছে। লোকটা বৌদির উন্মুক্ত শরীরের উপর হাত বোলাতে লেগেছে। সারা শরীর খাবলে খেতে শুরু করেছে। বৌদিও যেন আর পারছে না, চাইছে লোকটার সবটুকু নিংড়ে নিতে। লোকটার প্যান্ট খুলে ওর লিঙ্গটা চুষতে আরম্ভ করেছে কামপিশাচিনীর মতো। দুজনে মেতে উঠেছে উত্তাল যৌনতায়। বাকিটা আর নাই বা বলতাম ওই জানোয়ার মহিলার কেচ্ছার আদ্যপান্ত বিবরণ দিতে আমি একটুও কুণ্ঠিত বোধ করতাম না। এখানে থেমে গেলাম আমার দাদার কথা ভেবে। যেই দৃশ্য আমি মাইক্রোচিপ দিয়ে দেখেছি, সেটা আমার বিশ্বাস ও ওপর থেকে ঠিক দেখেছে। একবার ভাবুন তো, এটা দেখে আমারই গা রি রি করে জ্বলে উঠেছে। না জানে আমার সরল দাদাটা কত কষ্ট পেয়েছে এটা দেখে। আর দাদাও হয়তো চাইবে না যে আমি ওর বউয়ের পর্ন ভিডিও আপনাদের কাছে বর্ণনা করি। ওদের নোংরামো শেষ হবার পর দুজনে উলঙ্গ অবস্থায় বিছানায় এড়িয়ে পড়েছিল। চেষ্টা বলছে, আচ্ছা ফিরোজ, এটা কি ঠিক হচ্ছে? রোজ এভাবে প্রোটেকশন ছাড়া আমরা করছি, বাই চান্স কিছু চলে এলে? এতক্ষণে জানলাম লোকটার নাম ফিরোজ। সে ফিরোজ আবার বলছে, এলে আসবে, ভয় কি? আচ্ছা তোমাকে তো কবে থেকে বলছি, তোমার এই শেষ পথের কাঁটাটা ওকেও সরিয়ে দাও না বাকিগুলোর মতো। তারপর সব তো তোমার একার। তারপরে সব বিক্রি করে আমরা বাইরে চলে যাব, বিয়ে করব। এই তা বলছিলাম, তুমি কনভার্ট করবে তো? শ্রেষ্ঠার অকপট জবাব। আরে সে তো করে নেব, কিন্তু দিল্লি এখনো অনেক দূরে আছে বেবি। আর তাছাড়া সুমেধাকে মারা অতটা সহজ হবে না কিন্তু। আর কেন হবে না? বিষটা তো আমি তোমাকে জোগাড় করে আনবো, আর যা কষ্ট তা তো আমাকে পোহাতে হবে। আরে তুমি বুঝছো না কেন? বাপ ছেলে দুজনেই হার্ট ফেল। এবার যদি মেয়েও হার্ট ফেল করে, তাহলে মরলে তো সন্দেহের তীর আমার দিকেই আসবে, তাই না? আগের দুটো ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল। যেদিন সুধীর বলল ওর বুকে চিনচিনে ব্যথা, ওই দিনই তো মারবো বলে স্থিরটা করলাম, তাই না? যাতে বিষয়টা একদম নর্মাল বলে মনে হয়। আর বুড়োর তো একেবারেই পাগলের মতো দশা হয়েছিল, ও এমনিও মরতো অমনিও মরতো, তাই আর কি কেউ সন্দেহ করেনি। কিন্তু সুমেধাকে বিষ দিয়ে মারা যাবে না, সলিড কেস খেয়ে যাবো একেবারে। কিচ্ছু কেস হবে না। আরে বিষটা তো সঙ্গে সঙ্গে রক্তে মিশে যায়, পাকস্থলীতে ধরা পড়ার চান্স খুব কম। জাস্ট বিষটা দেবে কিছু একটা করে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে শেষে 7-8টা মিনিট কিরকম মরণ যন্ত্রণা ভোগ করছে, ব্যাস তারপর সব শেষ। হার্ট ব্লক করে একেবারে হার্ট ফেল। উফ, কতটা সোজা না সোনা। বিষটা খেতে ভ্যানিলা আইসক্রিমের মতো, জলের সঙ্গে দিলে তো ও বুঝে যাবে। সুধীরকে না হয় পুডিং এর সঙ্গে মিশিয়ে খাইয়েছিলাম, তাই ও কিছু ধরতে পারেনি। আর বুড়ো তো ও কিছু বুঝতো না, জলের সাথে মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম ওষুধ বলে। কিন্তু সুমেধাকে কি বিষ দেওয়া অতটাই সোজা? মালটা ঢ্যাবনা আছে, বোকা বানানো ওকে যাবে না। আর তাছাড়াও জানে আমি এখন রান্না বান্না কিছু করি না। হুট করে একদিন রান্না করে বসলে সন্দেহ করতে পারে কিন্তু। হ্যাঁ, এখন কেন? আগে তো খুব সুমেধা সুমেধা করতে, বাবা জিগার কা টুকরা যেন। তখন বোঝনি যে একেবারে ঢ্যামনা মাল আছে। আরে তখন তো আমি প্রেমে অন্ধ। মানে বাচ্চা বেলার প্রেমের উপর নির্ভর করে জীবন কাটানো যায় নাকি? হ্যাঁ, তখন কম বয়স, কিছু বুঝিনি, আবেগে ভেসেছি একদম। বিশ্বাস করো, বিয়ের আগে যদি একবারও সুধীরের সাথে শুতে পারতাম, তাহলে শালা আমি বিয়েটাই করতাম না। আমিও তখন সতী,
না, বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্কে জড়াবো না। ধুর, জীবনটাই আমার হেল হয়ে গেছিল ওকে বিয়ে করে। আমার কপালে সুখ নেই। ইস, ঠিক করে লাগাতে পারে না সে আবার নাকি পুরুষ। যখনই রাত হতো আর ও আমার কাছে আসতো, আমার ভেতরে ওর নুনুটা ঢোকাতো, মনে হতো কি সুড়সুড়ি দিচ্ছে। ভাগ্যিস তুমি এলে আমার জীবনে ফিরোজ, না হলে যে আমার কি হতো। ফিরোজ এবার শ্রেষ্ঠার কপালে একটা চুমু খেয়ে বলল, ইয়েস বেবি, এবার তুমি আস্তে আস্তে তোমার ননদকে সরিয়ে ফেলো রাস্তা থেকে, তারপর তো আমাদের সুখের সংসার। আচ্ছা বলো, কি খাবে, কি অর্ডার করবো? এই ছিল মাইক্রোচিপে আমার দেখা এবং শোনা দৃশ্যের সারাংশ। আশা করি এবার আপনাদের কাছে সবটা একদম জলের মতো পরিষ্কার। না, শ্রেষ্ঠা আমাকে মারতে পারেনি, কারণ ভগবান আমাকে পাঠিয়েছে ওকে মারার জন্য, আর সেটা আমি করে ফেলেছি। এবার শেষ কাজটা বাকি আছে। ফিরোজ আহমেদ, আপনাকে আমি ছাড়বো না। আপনিও তো আমার দাদার আর বাবার খুনি। না জানে ওরা শেষে কত কষ্ট পেয়ে মরেছে, কত ব্যথা অনুভব করেছে। ওদের ব্যথাই আমাকে শয়তান বানিয়েছে। ওদের শেষ মুহূর্তের বাঁচার মরিয়া চেষ্টা, কাকুতি মিনতি, আর্তনাদ, এই সব কিছু আমাকে নরকের কীট বানিয়েছে। এবার বুঝলেন তো? এবার বুঝলেন তো কেন কেন আমি আমার বৌদিকে কুপিয়ে খুন করেছি? বেশ করেছি। অবশ্য আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি কেন আইনের দ্বারস্থ হলাম না। আরে কিসের আইন বলুন তো? কিসের আইন? হ্যাঁ, কিসের আইন? কেস করতাম, তারপর পুলিশকে ঘুষ খাইয়ে নেতা মন্ত্রীদের হাত করে পার পেয়ে যেত। আর তাছাড়া যেই প্রতিশোধের স্পৃহা আমার বুকের ভিতর জ্বলেছে রাতের পর রাত, যা আমাকে ঘুমোতে দেয়নি, তাকে এত সহজে নিবারণ করা যেত? আইন আর বাস্তব অনেক সময় খাপ খায় না। একে অপরের সঙ্গে ওদের দ্বন্দ্ব, কারণ ওদের মধ্যে একটা সূক্ষ্ম দূরত্ব আছে, তার নাম হলো আবেগ। মাঝে মাঝে আবেগ সবকিছুর উপর, মাঝে মাঝে পরিবার সবকিছুর উপর। প্রিয়জনের ওপর আঘাত কোন মানুষই সহ্য করতে পারেনি, পারে না। স্বয়ং মহাদেব সতীকে হারিয়ে দুনিয়া ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন, আমি তো কোন ছাড়। যুগ যুগ ধরে মানুষ তার প্রিয়জনের ওপর হয়ে আসা অন্যায়ের জন্য লড়ে এসেছে, কখনো ন্যায়ের পথে, আবার কখনো তথাকথিত অন্যায়ের পথে। আর ন্যায় অন্যায় বিচার করার আমরা কে? আইন আদালত কে? হ্যাঁ, কেউ না। হ্যাঁ, আমি খুনি, আর তাতে আমি গর্বিত। আমি আমার ন্যায়ের পথে চলেছি। বিচার অবিচার, ন্যায় অন্যায় সব আমার উপর নির্ভর করবে, বাকিদের উপর না, আর কারোর উপর না। উফ, বড্ড বেশি কথা বলি আমি, দেরি হয়ে যাচ্ছে। নিজের ফোনটা খুলে শ্রেষ্ঠাকে একটা মেসেজ পাঠালাম। আজকে আর বাড়ি আসছি না, বুঝলে? মিডনাইট শো দেখে একেবারে বন্ধুর বাড়ি থেকে যাব, তারপর কালকে ওখান থেকেই ফ্লাইট। বৌদির ব্যাগটা এতক্ষণ মাটিতেই পড়েছিল, সেখান থেকে বের করলাম ওর ফোনটা। পিনটা আমি জানি, গতকাল রাতে দেখে নিয়েছিলাম কায়দা করে। 2488 প্রেস করতেই খুলে গেল সেটা। তারপর হোয়াটসঅ্যাপটা খুললাম, আমার চ্যাট ওপেন করে একটা ওকে লিখেই ফিরোজের চ্যাটটা ওপেন করলাম। টাইপ করলাম, বেবি চলে এসো, আজকের রাতটা এখানেই কাটাবো একসাথে। সুমেধা এক্ষুনি টেক্সট করলো, বলল আজ বাড়ি আসবে না, কোনো বন্ধুর বাড়িতে থেকে যাবে। ফিরোজের বাড়ি বউবাজার আর আমাদের বাড়ি বালিগঞ্জ।
এত রাতে ফিরোজ গাড়ি নিয়েই আসবে, তা আমি জানি। ওর গাড়িতে করেই তো মালটা রোজ বাড়িতে আসে। সেদিন দেখেছিলাম বারান্দা দিয়ে, গড়ির মোড়ে নামলেও গাড়ির হেডলাইটটা আমার চোখ এড়িয়ে যায়নি। আর ওসব বুটিক টুটিক সব বালবাজারি ছাড়া আর কিচ্ছু না। সারাদিনও বাইরে ওই ফিরোজের সঙ্গে ফষ্টি নষ্টি করতো বলে আমার বিশ্বাস। আর প্লিজ বোকার মতো জিজ্ঞেস করবেন না যে ফিরোজের নাম ধাম কি করে জেনেছি। এখনকার দিনে ফেসবুক ঘাঁটলে 5 বছরের বাচ্চা বের করতে পারবে এইসব। যাই হোক, এবার আমাকে এখান থেকে সরে পড়তে হবে, কারণ ফিরোজ অলরেডি মেসেজটা দেখে নিয়েছে আর ওকে বেবি, এক্ষুনি আসছি। রিপ্লাইও করে ফেলেছে। উফ, লেলা মজনু একেবারে। তোদের প্রেমের সুসমাপ্তি আমি ঘটিয়ে ফেলেছি রে জানোয়ার। এবার শুধু তোর আসার পালা। আচ্ছা, প্ল্যানটা একটুখানি আপনাদেরকে বলছি। এখন আমি আমার কিছু খুচরো খাচরা জিনিস নিয়ে এখান থেকে সরে পড়ব, তবে তালা দিয়ে যাব না। ফিরোজ আসবে, দেখবে এরকম রক্তের বন্যা, ওর লেলাকে খুঁজবে। তারপর যদি সৎসাহস থাকে তাহলে পুলিশে খবর দেবে। পুলিশ আসবে, তারপর যখন শ্রেষ্ঠার টুকরো টুকরো করা ডেড বডিটা ফ্রিজ থেকে খুঁজে বের করবে, তখন সবার আগে ফিরোজকেই হাতে হাত করা পড়াবে। কেন? ভেরি সিম্পল, কারণ 1 নম্বর, শ্রেষ্ঠার ফোনে ফিরোজকেই লাস্ট মেসেজটা করা হয়েছে। আর 2 নম্বর, ফিরোজ নামটাই তো এনাফ এই কেসটা জাস্টিফাই করার জন্য। আরে ওই জন্যই তো কুপিয়ে মারলাম, তারপর ফ্রিজে জমিয়ে রাখলাম। ইস, ভাবলেই হাসি পাচ্ছে। খবর যখন ছড়াবে তখন সোশ্যাল মিডিয়ায় আবার হ্যাজ নামবে, আবার মিম বেরোবে, মেরা আব্দুল আলাগ হ্যায়। আর তারপর যখন জানাজানি হবে যে আমার বৌদি আসলে বিধবা, যখন ধরা পড়বে যে সে এতদিন লুকিয়ে লুকিয়ে পরকীয়া চালাচ্ছিল, ও জমে ক্ষীর একেবারে। বেচারি মরেও খিস্তি খাবে। আচ্ছা, আপনারা আমাকে ননদ হিসেবে 10-এ কত দেবেন? জানেন, দাদার কথা খুব মনে পড়ছে এখন। আমার একমাত্র দাদা, যেই দাদা বোনের জন্য সব করতে পারতো, বোনের মুখে হাসি ফোটানোর জন্য সব অন্যায় আমরা মেনেছি চিরকাল। আসলে মাকে তো অনেক ছোটবেলায় হারিয়েছি, তাই মা কি জিনিস তা বুঝিনি। তাই দাদা সারা জীবন চেষ্টা করে গেছে যাতে আমি ভালো থাকি, যাতে আমার আদরের কোনো ত্রুটি না থাকে। আর আমিও ছিলাম ওর একমাত্র নিরাপদ আশ্রয়, একমাত্র ঠিকানা যেখানে ও সব মন খুলে বলতে পারে। জানেন, যখনই বৌদির সঙ্গে ঝগড়া হতো আমাকে এসে বলতো, এই বোন, বোঝা না একটু ওকে, ও এরকম মুখ ভারী করে থাকলে ভালো লাগে বল? আসলে আমার দাদা কখনোই নিজের কথা ভাবেনি। পুজোতে নিজের জন্য কিছু না কিনলেও বোন, বউ আর বাবা তাদের জন্য কিনবে না, এই হতেই পারে না। জানেন, কখনো দাদাকে একটা প্রশ্ন করে উঠতে পারিনি যে দাদা তোর কাছে কে আগে, বোন না বউ? আসলে কখনো মনের মধ্যে হিংসেটাই আসেনি, কোনোদিন এইভাবে ভাবিনি। বলা ভালো, দাদা ভাবতে দেয়নি। কখনো আমি মন খারাপ করে বসে থাকলে বা অফিসের প্রেসারে পাগল পাগল লাগলে দাদাই এসে মাথায় হাত বোলাতো, বলতো, চিন্তা করছিস কেন বোন, সব ঠিক হয়ে যাবে, এত চাপ কেউ নাই, চিল কর, একটাই তো জীবন।
আবার চোখের জল মানুষটা সহ্য করতে পারতো না। না, আমি কাঁদবো না। কাঁদলে যে ও কষ্ট পাবে। শুধু দাদা, তোকে আজ একটাই প্রশ্ন করব। আজ আজ তুই কাকে বেছে নিবি? হ্যাঁ, তোর বোনকে নাকি তোর বউকে? রাগ করেছিস এইভাবে তোর শ্রেষ্ঠাকে মেরেছি বলে, নাকি খুশি হয়েছিস তোর বোন নিজের দায়িত্ব পালন করতে পেরেছে বলে? আমার আমার নরম মনটা আর কেউ বুঝুক না বুঝুক, তুই তো বুঝিস বল। তুই তো জানিস তোর বোন খুনি হয়ে জন্মায়নি, তোর বোন মানুষ মারতে শেখেনি। কি করবো বল? ভালোবাসা ভালোবাসা মানুষকে দিয়ে কি না করায় বলতো? না, বেরোতে হবে এবার। এখানে আর ফিরবো না আমি। সব ব্যবস্থা করা আছে, লাগেজ রাখা আছে বন্ধুর বাড়িতে। সেখান থেকেই ফ্লাইটে উঠবো, দিল্লি চলে যাব। অফিসে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, গ্র্যান্ট করেছে। এখন পোস্টিং দিল্লিতে। কলকাতায় ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ওখানে চাকরি করতে করতে বিদেশের কিছু কোম্পানিতে অ্যাপ্লাই করে রাখবো। লেগে গেলে সোজা বিদেশ, আর এখানে ফেরা না। উফ, শান্তি। যা কাজ ছিল তা হয়ে গেল। শ্রেষ্ঠার রক্তে আমার জামাটাও লাল হয়ে গিয়েছিল অনেকটা। ওটাকে একটা প্লাস্টিকে মুড়িয়ে নিলাম। আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। নিয়ে যেতে ভুললাম না আমার দাদার আর বাবার একটা ছবি। বছর 5 আগে তুলেছিলাম। ওরা ওরা আমার সঙ্গেই থাকবে, আমার মধ্যেই বাঁচবে। আপনারা চিন্তা করবেন না, পুলিশ আমাকে ধরতে পারবে না। চান্স নেই বললেই চলে। বন্ধুকে ম্যানেজ করে নিয়েছি। পুলিশ ওকে ধরলেও বলবে যে আমরা আজকে সত্যি মুভি দেখছিলাম, আর প্রমাণস্বরূপ টিকিটটাও দেখিয়ে দেবে। সে নিয়ে চাপ নেই। তারপর সারা রাত আমরা ওর বাড়িতেই ছিলাম। সকালে ফ্লাইটে করে আমি দিল্লি বেরিয়ে গেছি। আর আমি যে পার্মানেন্ট পোস্টিং পেয়ে গেছি সেটা কম বেশি প্রত্যেকেই জানি, তাই সন্দেহ কেউ করবে না। আঁট ঘাট বেঁধে নিয়েছি, কোনো চাপ হওয়ার কথা না। তাও যদি ধরা পড়ব। জীবনের মায়া এমনিতেও আমার বিশেষ নেই। আচ্ছা, জীবনের উদ্দেশ্য সফল হয়ে গেলে আর বাঁচার ইচ্ছে থাকে কি? কে জানে। এক সেকেন্ড, একটা ভাবনা মাথায় এলো। যদি এমন হতো যে ফিরোজ নিজেও শ্রেষ্ঠার এই হাল করার মতলব ছিল না, মানে হতেই তো পারে, তাই না? তাহলে তো ঝামেলা চুকেই গেল। বেচারা আসবে, দেখবে, তারপর মনে মনে আমাকে সেলামটুকু উল্টো দিকে পথ দেখবে। যাকে যাক, যা হবার হবে। আমার তো কাজ শেষ, এবার বাকি সব বাল ছেড়া যায়। আমি এখন ট্যাক্সি করে চললাম দমদম, বন্ধুর বাড়ি। ওখানে বাকি রাতটুকু কাটিয়ে তারপর না হয় দিল্লি পালাবো। এই ছিল আমার গল্প। বলা ভালো আমার দিকের গল্প। যদি শ্রেষ্ঠা নরকে গিয়ে ওর দিকের গল্পটা বলে, তাহলে কি বলবে? কি করে জাস্টিফাই করবে নিজেকে? বলবে যে দাদার অত্যাধিক ভালোবাসা ওর আর ভালো লাগতো না, দম বন্ধ হয়ে আসতো। বা হয়তো বলবে দাদা ওকে কখনো যৌন সুখ দিতে পারেনি, তাই ও এমন ঘটনা ঘটিয়েছে। হয়তো ওর অভিধানে এগুলো ন্যায্য। বড্ড জানতে ইচ্ছে করছে নিজেকে ও কি মনে করে, ওর জীবনের নায়িকা নাকি খলনায়িকা?
ওর কাছে পরকীয়া ন্যায্য? ওর কাছে খুন ন্যায্য? অবশ্য একজন খুনি হয়ে কি করে আরেকজন খুনিকে কাঠগড়ায় দাঁড় করায়? আমরা আমরা দুজনেই তো এক গোত্রের মানুষ। অবশ্য না, এক না, কখনো এক না। কারণ খুনগুলোর পেছনে উদ্দেশ্য আলাদা ছিল। সবসময়ের জন্য মানুষকে তার কাজের উপরে কি জাজ করা উচিত, নাকি উদ্দেশ্যটা কখনো কখনো গুরুত্বপূর্ণ? আপনারাই বলুন তো। ও দুটো নিরীহ মানুষকে মেরেছিল নিজের স্বার্থ চরিতার্থ করতে, অর্থের লোভে, যৌন স্পৃহা মেটাতে। আর আমি খুন করলাম আমার পরিবারের হয়ে বদলা নিতে। আমি খুন করলাম ভালোবাসার থেকে। অবশ্য আপনারা বলতে পারেন, কেন? শ্রেষ্ঠাও তো ভালোবাসার জন্যই খুনটা করেছিল। ও চেয়েছিল ফিরোজের সঙ্গে বাকি জীবনটা সুন্দর করে কাটাতে। এর উত্তরে আমি বলবো, আমার ভালোবাসা শুদ্ধ, আর ওই জঘন্য মহিলার ভালোবাসায় ভেজাল। কখনোই তা শুদ্ধ হতে পারে না। একজনকে ঠকিয়ে আরেকজনের কাছে যাওয়া কখনোই তা শুদ্ধ ভালোবাসা হতে পারে না। তা ছিল নিছক বাস্তব থেকে পালানোর প্রয়াস, আর কিচ্ছু না, কিচ্ছু না। ভগবানের কাছে আমরা এক নই। শ্রেষ্ঠা পাপী, আর আমি ন্যায়ের পথে চলেছি। কেন? আমাদের গীতায় লেখা নেই যে প্রয়োজন পড়লে সুদর্শন চক্র হাতে নিতে হয়, অধর্মকে নাশ করতে হয়? ব্যাস, আমি তাই করেছি। তাই আমি যদি বেঁচেও যাই এই যাত্রায়, সারা জীবন নিজেকে প্রশ্ন করব না। দিন শেষে শান্তির ঘুম ঘুমোতে পারবো। ব্যাস, সেটাই আমার কাছে অনেক। এক জায়গায় ট্যাক্সি থামিয়ে একটা ধাপার মাঠের মধ্যে ছুঁড়ে দিলাম সেই রক্তাক্ত জামায় মোড়ানো প্লাস্টিক। বিশ্বাস করুন, আমি বেকার এত খাটছি। আমাদের পুলিশ প্রশাসন অতটাও সক্রিয় হয়ে যায়নি যে এত কিছুর পর আমাকে ধরবে। তাও মানে সাবধানের তো মার নেই। যদি ধরা না পড়ি তাহলে খুশি হব এই কারণেই যে শ্রেষ্ঠাকে মেরেও আমি বহাল তবিয়তে বেঁচে আছি। ও আমার কিচ্ছু ছিঁড়তে পারেনি। গল্পটার নাম রেখে গেলাম বিষকন্যা। নামটার সার্থকতা আপনারাই যাচাই করবেন। আর হ্যাঁ, এটাও আপনাদের উপরেই ছাড়লাম যে আসল বিষকন্যা কে, শ্রেষ্ঠা নাকি সুমেধা?